বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি রোকসানা খানম, প্রভাষক, সুখনগর কলেজ, ডুমুরিয়া, খুলনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম খাদ্যের উপাদান। এই অধ্যায় থেকে খাদ্য কি, তারপরে খাদ্যর প্রয়োজনীয়তা, খাদ্যের সাথে পুষ্টির সম্পর্ক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খাদ্য উপাদানগুলো শ্রেণীবিভাগ, উৎস, কাজ, অভাবজনিত অবস্থা ও প্রতিকার। আজকে আমাদের শিখন ফল কি দেখে আসি। আজকে শিখন ফল খাদ্য উপাদানগুলোর শ্রেণীবিভাগ, উৎস, কাজ ব্যাখ্যা করতে পারবে। খাদ্য উপাদানগুলোর অভাবজনিত রোগের প্রতিকার ও প্রতিরোধ করণীয় নির্ধারণ করতে পারবে। আজকে আমরা তাহলে আলোচনা শুরু করি হচ্ছে খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান। খাদ্যের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ বিদ্যমান। পদার্থগুলো কি? নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদি। খাদ্যে অবস্থিত জৈব রাসায়নিক উপাদানগুলো খাদ্যের গুণাগুণের জন্য দায়ী, সেগুলোকে খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান বলে। অর্থাৎ খাদ্যের মধ্যে অবস্থিত পুষ্টি উপাদানগুলোর উপরেই হচ্ছে এর গুণাগুণ নির্ভর করে। শ্রেণী বিভাগ। রাসায়নিক প্রকৃতি অনুযায়ী সকল খাদ্য উপাদানকে 6 ভাগে ভাগ করা যায়, যথা কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্য, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, ভিটামিন বা খাদ্য প্রাণ, খনিজ লবণ, পানি। আমরা এখন একটা ছবি দেখি খাদ্য উপাদানের শ্রেণী বিভাগের ছবি দেখি। এই যে 1 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্য। এই যে ব্রেড, তারপর বিস্কিট, এগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, এটা হচ্ছে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, যে মাছ, মাংস, ডিম, দুধ। স্নেহ, এই যে বিভিন্ন প্রাণী, চর্বি, ফ্যাট, এটা হলো স্নেহ পদার্থ বা ফ্যাট। তারপর হলো ভিটামিন বা খনিজ লবণ, ভিটামিন, এইটা হলো বিভিন্ন ধরনের ফল, এটা হলো ভিটামিন। আর এই যে খনিজ লবণ, দুধে, বিভিন্ন ফল ফলাদিতে যে খনিজ লবণ আছে সেটা। আর হচ্ছে পানি। কাজ অনুযায়ী খাদ্যকে 3 ভাগে ভাগ করা যায়। শক্তি উৎপাদনকারী খাদ্য, শক্তি উৎপাদনকারী খাদ্য কি? কার্বোহাইড্রেট এবং স্নেহ পদার্থ। 2 নম্বর হলো দেহ গঠন ও ক্ষয় পূরণকারী খাদ্য। প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য হচ্ছে দেহ গঠন বা ক্ষয় পূরণ করে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী খাদ্য হচ্ছে ভিটামিন ও ধাতব লবণ। এটা হলো কাজ অনুযায়ী শ্রেণীবিভাগ। আর তাপশক্তি উৎপাদনের উপর ভিত্তি করে খাদ্যকে 3 ভাগে ভাগ করা যায়। এই যে খাদ্য হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট আর হচ্ছে পানি। ম্যাক্রোনিউট্রিয়েন্ট আবার 3 ভাগ হয়ে যায়। ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ। আর মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ। এগুলো তাপশক্তি উৎপাদনের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। তাহলে এবার কার্বোহাইড্রেট বা শর্করা। এতক্ষণ আমরা খাদ্য উপাদানগুলো শ্রেণী বিভাগ জানলাম। খাদ্য উপাদানগুলো যে 6 প্রকার: কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন বা স্নেহ জাতীয় খাদ্য, তারপরে হচ্ছে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, তারপরে স্নেহ ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, ভিটামিন, খনিজ লবণ আর পানি। প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেট এক প্রকার হচ্ছে জৈব যৌগ, যা সকল প্রকার উদ্ভিদে পাওয়া যায়। শক্তি প্রদানকারী খাদ্য উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের সবচেয়ে বেশি, যত খাদ্য আছে তার ভিতর কার্বোহাইড্রেট থেকে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়। পুষ্টিবিজ্ঞানীদের মতে সমগ্র পৃথিবীর মানুষ তাদের মোট শক্তির 60 থেকে 70% কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য থেকে গ্রহণ করে। উৎপন্ন কার্বোহাইড্রেটের বেশিরভাগই আমরা উদ্ভিদের মূল, কাণ্ড ও বীজ থেকে পেয়ে থাকি।
গঠন, কার্বোহাইড্রেটের মূল উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। কার্বোহাইড্রেটের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন সর্বদা 2:1 অনুপাতে থাকে। এর হলো শ্রেণী বিভাগ। গাঠনিক জটিলতার ভিত্তি করে কার্বোহাইড্রেটকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কি? 1 নম্বর হচ্ছে একশর্করা বা মনোস্যাকারাইড, দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড, 3 নম্বর হচ্ছে বহু শর্করা বা পলিস্যাকারাইড। একশর্করা বা মনোস্যাকারাইড কি? মনো অর্থ হচ্ছে এক অণু বিশিষ্ট সরল শর্করাকে মনোস্যাকারাইড, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লাকটোজ, এগুলো হলো একশর্করা বা মনোস্যাকারাইড। আর দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড, যে সকল কার্বোহাইড্রেট দুটো মনোস্যাকারাইড দ্বারা গঠিত সেগুলোকে দ্বিশর্করা বলে, যেমন সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ। বহু শর্করা বা পলিস্যাকারাইড, পলি অর্থ একাধিক, একের অধিক, যে সকল কার্বোহাইড্রেট 2 এর অধিক মনোস্যাকারাইড দিয়ে গঠিত হয় সেগুলোকে পলিস্যাকারাইড বলে, যেমন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ ইত্যাদি। এখন আমরা কার্বোহাইড্রেটের উৎস ও কাজ নিয়ে আলোচনা করব। এই যে কোন কোন খাদ্য থেকে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি এবং এর কাজ। এই যে চাল, আটা, ভুট্টা, কাউন, চিনি, সাগু, বার্লি, কচু, মধু, মিষ্টি গুড়, মিষ্টি আলু, এছাড়া ফল যেমন খেজুর, আম, কাঁঠাল, কলা ইত্যাদি থেকে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। কার্বোহাইড্রেটের কাজ কি? শরীরের তাপ ও শক্তি উৎপাদন করে। মানে যত খাদ্য আছে তার ভিতরে কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি তাপ শক্তি উৎপাদন করে। দেহকে কিটোসিস নামক রোগ থেকে রক্ষা করে। 3 নাম্বার হলো স্নেহ জাতীয় পদার্থ দহনে সাহায্য করে এই কার্বোহাইড্রেট। আমিষের প্রধান কাজ সম্পন্ন করতেও সাহায্য করে এই কার্বোহাইড্রেট। দৈনিক প্রয়োজনীয় চাহিদা, মানে দৈনিক কতটুকু দরকার, দৈনিক মোট ক্যালোরি চাহিদা 50 থেকে 60% শ্বেতসার জাতীয় খাদ্য থেকে নেওয়া হয়, এই কার্বোহাইড্রেট থেকে নেওয়া হয়। অভাবজনিত অবস্থা, মানে কার্বোহাইড্রেটের অভাবে কি কি সমস্যা হয়? দৈনন্দিন খাদ্যের মধ্যে 60 থেকে 80% আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি, কিন্তু দীর্ঘদিন যদি এই পরিমাণ কম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করা, মানে যতটুকু দেহের জন্য প্রয়োজন সেই পরিমাণ খাদ্য যদি আমরা গ্রহণ না করি তাহলে এর অভাব দেখা যায়। শরীরের অভাবে বিভিন্ন উপসর্গ সৃষ্টি হয়, যেমন সঞ্চিত প্রোটিন ও চর্বি ভেঙে তাপ উৎপাদন হতে থাকে। মানে শরীরের যে প্রোটিন আর হচ্ছে ফ্যাট জমা থাকে, এই কার্বোহাইড্রেট অভাবের ফলে তার থেকে ভেঙে তাপ উৎপাদন থেকে, ফলে দেহের ওজন কমে যায়। তারপর স্নেহ জাতীয় পদার্থের দহন সম্পূর্ণ হতে পারে না, ফলে শরীরেও এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হয়, যা কিটোন বডি বলে। এই কিটোন বডি দেহে কিটোসিস রোগের সৃষ্টি করে। এই রোগে সাধারণত ওজন হ্রাস পায় ও ক্ষুধামন্দা, মানে অরুচি ভাব দেখা যায়। তাহলে এতক্ষণ আমরা কার্বোহাইড্রেট কি, তারপরে কার্বোহাইড্রেটের কাজ, কার্বোহাইড্রেটের উৎস, কার্বোহাইড্রেটের অভাবে কি হয় জানলাম। এখন আমরা জানবো প্রোটিন। গ্রিক শব্দ প্রোটিউস থেকে প্রোটিন নামের উৎপত্তি। প্রোটিউস শব্দের অর্থ হলো সর্বপ্রথম, গুরুত্বপূর্ণ, প্রধান, মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য, দেহের গঠনে। দেহের পরিপুষ্ট গঠন, পুনর্গঠন মৌলিক উপাদানগুলোর মধ্যে প্রোটিন সর্বপ্রথম বলে এরূপ নামকরণ করা হয়েছে। প্রোটিন ছাড়া জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা সৃষ্ট জটিল জৈব উপাদান। প্রোটিন ছাড়া কোনো কোষ, কলা, গ্রন্থি ইত্যাদি গঠন সম্ভব না। মানে দেহ গঠনের মূল উপাদান হচ্ছে প্রোটিন। রাসায়নিক গঠন, প্রোটিন অণুকে সম্পূর্ণভাবে যদি বিশ্লেষিত করা হয়, ভাঙা হয়, তাহলে কি কি পাওয়া যায়? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও এতে আরো কি কি রয়েছে? সালফার, ফসফরাস ও লৌহ থাকে। প্রোটিন অণুতে এসব মৌলগুলো অ্যামাইনো অ্যাসিড রূপে থাকে। প্রোটিন অণুতে এই যে মৌলগুলো, এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড রূপে থাকে। অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন অনুপাতে একে অন্যের সাথে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন অণু গঠন করে। শ্রেণী বিভাগ, উৎস অনুযায়ী প্রোটিনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো উদ্ভিদ প্রোটিন, একটা হলো প্রাণীজ প্রোটিন। উদ্ভিদ জগৎ থেকে যে প্রোটিনটা পাওয়া যায় সেটা হলো উদ্ভিদ প্রোটিন।
আর প্রাণীজ তাহলে আমরা এখন প্রোটিনে উদ্ভিদ প্রোটিনের ছবি দেখি। এটা হলো উদ্ভিদ প্রোটিন। উদ্ভিদ জগৎ থেকে পাওয়া যায় যে বিভিন্ন রকম ডাল, তারপরে হচ্ছে সিমের বিচি, কাঁঠালের বিচি, এগুলো সব হচ্ছে বাদাম, শস্য জাতীয় যেগুলো তেল, এগুলো হলো সব উদ্ভিদ প্রোটিন। আর প্রাণী জগৎ থেকে যে প্রোটিন পাওয়া যায় যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এই যে এগুলো হলো প্রাণীজ প্রোটিন। মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো সব পনির, সব হচ্ছে প্রাণীজ প্রোটিন। গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোটিনকে ৩ ভাগে ভাগ করা যায়: সরল প্রোটিন, যৌগিক প্রোটিন আর উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন যে সকল প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে শুধু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সেগুলোকেই হচ্ছে সরল প্রোটিন বলে, যেমন অ্যালবুমিন, গ্লুটামিন, তারপরে প্রোলামিন ইত্যাদি। যৌগিক প্রোটিন কি? যৌগিক প্রোটিন হচ্ছে সকল প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, এছাড়া আরো অপ্রোটিন অংশও পাওয়া যায়, যেমন ফসফোপ্রোটিন, লিউকোপ্রোটিন, তারপরে লাইপোপ্রোটিন, এগুলো হচ্ছে যৌগিক প্রোটিন। আর উদ্ভূত প্রোটিন হচ্ছে সরল প্রোটিন আর যৌগিক প্রোটিন, এই দুই প্রোটিনের সংমিশ্রণ যেটা, সেটা হলো উদ্ভূত প্রোটিন। যেমন পেপটাইড, প্রোটিউস, পেপটাইজ, পেপটাডাইজ, পেপটন, এগুলো হচ্ছে উদ্ভূত প্রোটিন। প্রোটিনকে বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনকে যদি বিশ্লেষণ ভাঙা হয় তাহলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজনীয়তা অনুসারেও প্রোটিনকে 2 ভাগ করা যায়: অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি? কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমরা দেহ তৈরি করতে পারে না। হ্যাঁ, কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে সেগুলো আমাদের দেহে তৈরি করতে পারে না, সেগুলো হলো খাদ্যের মাধ্যমে আমাদের দেহে সরবরাহ করতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য 8টি এবং শিশুদের জন্য 10টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন। এই অ্যামাইনো অ্যাসিড গুলো হলো আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, ফেনাইল, মিথিওনিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, আর্জেনিন এবং হিস্টিডিন। এই 8টা প্রথম থেকে এই 8টা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য। আর শিশুদের জন্য এই পুরা 10টা অ্যামাইনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন। হলো অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের দেহের জন্য প্রয়োজন এবং দেহ তার চাহিদা অনুযায়ী তৈরি করতে পারে বলে বাইরে থেকে এই খাদ্যের মাধ্যমে এগুলো গ্রহণ করা হয় না, তাদেরকে অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। যেমন অ্যাসপারটিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, সেরিন, অ্যালানিন ইত্যাদি এই অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এগুলো খাদ্যের মধ্যে সরবরাহ করে, এগুলো দেহে তৈরি হয়। এবার হলো প্রোটিনের উৎস ও কাজ। আমরা প্রোটিন কোন কোন উৎস থেকে প্রোটিন পেয়ে থাকি এবং প্রোটিনের কাজ কি দেখি। এই প্রোটিনের উৎস মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, ডাল, সিমের বিচি, কাঁঠালের বিচি, চীনাবাদাম, মটরশুঁটি, চাল, গমেও কিছু পরিমাণ প্রোটিন বা আমিষ পাওয়া যায়। মানে যত ডাল প্রকার আছে, বাদাম, সবগুলোতেই প্রোটিন আছে। কাজ কি? শরীরের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ এবং রক্ষণাবেক্ষণের ক্ষমতা বৃদ্ধি করে এই প্রোটিন। মনন শক্তির স্ফুরণ করে, শরীরের অভ্যন্তরে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া আর প্রক্রিয়ায় সহায়তা করে এবং প্রয়োজনে শরীরে তাপ ও শক্তি উৎপাদন করে। 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। পূর্ণবয়স্ক প্রতি কেজি শরীরের ওজনের জন্য 1 গ্রাম এবং শিশু 4 বছর পর্যন্ত প্রতি কেজি শরীরের ওজনের জন্য 2 থেকে 3 গ্রাম। কিশোর কিশোরীদের 18 বছর পর্যন্ত প্রতি কেজি শরীরের জন্য 1.7 গ্রাম এবং গর্ভবতী প্রসূতি মহিলাদের প্রতি কেজি শরীরের জন্য 2 থেকে 3 গ্রাম প্রোটিনের প্রয়োজন। প্রোটিনের অভাবজনিত অবস্থা ও প্রতিকার। প্রোটিনের অভাবে কি কি সমস্যা হয়, কি কি রোগ হয়? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য প্রোটিন প্রয়োজন। প্রোটিনের অভাব হলে শিশুদের দেহের বৃদ্ধি ব্যাহত হয়, মানে তাদের আর বাড়তে পারে না এবং ওজন হ্রাস পায় এবং মেজাজ খিটখিটে থাকে। শিশুদের ক্ষেত্রে দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ওজন কমে যায় এবং মেজাজ খিটখিটে থাকে। এনজাইম ঠিকমতো নিঃসৃত হয় না, ফলে পরিপাক ও পরিশোষণে ব্যাহত হয় এবং হজমের সমস্যা হয়, পরিপাক হয় না ঠিকমতো খাবার।
দেহের রক্তে হিমোগ্লোবিনের অভাব ঘটে, ফলে অ্যানিমিয়া হয়। মানে দেহের যে রক্তের হিমোগ্লোবিন এর অভাব হয়, যার ফলে অ্যানিমিয়া, রক্ত শূন্যতা দেখা দেয়, ফ্যাকাশে হয়ে যায়। বয়স্কদের শোথ বা ইডিমা দেখা যায়, ফলে হাত পায়ে পানি আসে, শরীর ফুলে যায়, হাঁটা চলায় অসুবিধা হয়। আমরা দেখি যে ইডিমা কেমন, এই দেখো পায়ে পানি আসে এবং কি পরিমাণ পা মোটা হয়ে গেছে, এর হচ্ছে হাঁটা চলা করতে পারে না বয়স্করা। আর শিশুদের ক্ষেত্রে ওয়াশিয়ারকর ও মেরাসমাস রোগ হয়। আমরা ছবি দেখি, এটা হলো মেরাসমাস, হাড্ডির সার, হাড় শুকায়ে একদম কঙ্কাল হয়ে গেছে, আর কোয়াশিয়াকার, পেট ফুলে চামড়া কুচকে গেছে, মাথার চুল হয়ে গেছে। এই মেরাসমাস রোগে সাধারণত দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ওজন হ্রাস পায় লক্ষণ, এবং যেদের শরীর নিচে, চামড়া নিচে যে ফ্যাট থাকে, সে ফ্যাট শুকিয়ে যায়, ফলে চামড়া একদম দেহের গায়ে লেগে যায়, ওজন হ্রাস পায়, দেহ হাড্ডিসার হয়, হাত পা সরু ও পেট অপেক্ষাকৃত বড় হয়। শিশুদের মধ্যে রক্ত স্বল্পতা দেখা দেয়, মানে রক্ত শূন্যতা দেখা দেয়। শিশু ঘন ঘন ডায়রিয়া আক্রান্ত হয়, চুলের রং পরিবর্তন হয়, চুল উঠে যায়, ঘন ঘন ক্ষুধা হয়, ক্ষুধা পায়। এই হচ্ছে মেরাসমাস বা হাড্ডিসার রোগ লক্ষণ। আর কোয়ার্সিয়াকার রোগে সাধারণত শিশুর বৃদ্ধি ব্যাহত হয় এবং ওজন হ্রাস পায়, মাংসপেশি শুকিয়ে শরীর শীর্ণ হয়, চামড়া ঢিলে ঢালা হয় এবং পেট বড় হয়ে যায় বলের মতো। তারপরে মাথার চুল হালকা বাদামি রং ধারণ করে, চক্রীতির আকার বৃদ্ধি পায়। তারপর শিশু উদাসীন ও কোনো কাজে উৎসাহ পায় না। এই কোয়াশিয়াকরা মেরাসমাস রোগের প্রতিরোধের উপায় কি? শিশুকে শাল দুধ সহ মায়ের দুধ অবশ্যই খাওয়াতে হবে ৫ মাস বয়স পর্যন্ত। বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবারও দিতে হবে এবং শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হলে সঠিক চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা এতক্ষণ প্রোটিনের আমরা প্রোটিন কি, প্রোটিনের উৎস, প্রোটিনের শ্রেণীবিভাগ, প্রোটিনের কাজ, প্রোটিনের অভাবে কি কি রোগ হয় জানলাম। আর আমাদের আলোচনা এই পর্যন্ত আজকে বন্ধ থাকলো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।